চেতন, হ্যাঁ স্যার। তুই সারাক্ষণ কাঁদতে থাকিস কেন? না না স্যার, এরকম কোনো তো ব্যাপার নেই, আমার মুখটাই এরকম। তোর মুখ, তোর মুখ, তোর মুখ, তোর মুখ যখনই দেখি সব সময় রোহন স্যারের আবার কি হলো? রোহন স্যার, রোহন স্যার আপনি ঠিক আছেন তো? রোহন স্যার, রোহন স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? রোহন স্যার, রোহন, আরে কি হয়েছে স্যার আপনার? ও রোহন স্যার! আমি বরং দড়িটা টানি। রোহন স্যার, চলো। আমি বললাম তো চলো। রোহন কোথায়? তুমি ওর চিন্তা করো না, রোহন বেঁচে আছে। দেখো, রোহন আমাকে এখানেই আসতে বলেছিল। তুমি যাও আর গিয়ে ওকে ডেকে নিয়ে এসো। তুমি আমার সঙ্গে চলো তো। তুমি যতক্ষণ আমাকে এটা বলছো যে রোহন কোথায়, কোথাও যাব না আমি। রোহন তোমার সঙ্গে দেখা করবে না বলে দিয়েছে। কি কি ভুলভাল বকছো তুমি? রোহন এ কথা কখনো বলতে পারে না। রোহন দু একদিন ছাড়া ছাড়া নতুন গার্লফ্রেন্ড খুঁজেই নেয়। তোমার মালিক হয় ও, ভদ্রভাবে কথা বলো, বুঝলে? এসব ভদ্রতার কথা এখন ছাড়ো। রোহনের ড্যাডি রায় বাহাদুর সাহেব তোমার সাথে দেখা করতে চান। কি? রায় বাহাদুর বাবু আমার সঙ্গে দেখা করতে চান? চলো। এসো। এখানে দাঁড়াও, রায় সাহেব আসছেন এক্ষুনি।
দরজা খুলছে না কেন? হ্যালো, বাইরে কেউ আছেন? রোহন, রোহন তুমি আছো? এর আগেও অনেকবারই এরকম ঘটনা ঘটেছে। এর আগেও অনেকবার অনেক মেয়ে রোহন রোহন ডাকতে ডাকতে জ্ঞান হারিয়েছে, আর তারপর কোথায় হারিয়ে গেছে কেউ জানতে পারেনি। প্লিজ আমাকে বাড়ি যেতে দিন। রোহনকে ভুলে যাও। কে ওখানে? কে আছেন? আমি রোহনকে ভুলতে পারবো না। ভালোবাসি ওকে আমি। আর আমাদের তো বিয়ে হওয়ার কথা। বিয়ে? তাও আবার রোহনের সঙ্গে? এটা কি? এটা খুলে দেখো। না, আমি রোহনের সঙ্গে দেখা করতে চাই। ওর সাথে আমি এক্ষুনি দেখা করতে চাই। খুলে দেখো। আপনি 5 কোটি আছে এতে। কাল থেকে তোমার মুখে যেন রোহনের নাম আর না শোনা যায়। না, আমি রোহনের সঙ্গে দেখা করতে চাই, আর তাও এক্ষুনি। পা ভেঙে রেখে দেবো আমি তোর, বিকলাঙ্গ বানিয়ে দেব। কি করবি তখন তুই? আপনি আমার পা ভাঙবেন? শুধু পা নয়, হাতও। চুপচাপ টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যা, নইলে তোর লাশও পাওয়া যাবে না। আর আমি যখন রোহনকে এগুলো বলবো যে ওর বাবা আমাকে পুরো 5 কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে, তখনও আপনার সম্পর্কে কি ভাববে? এটা কখনো ভেবেছেন আপনি? রোহন, তোমার বাবা আমাকে কেনার চেষ্টা করেছে। 5 কোটি টাকা দিয়েছেন উনি আমাকে। ব্যাস, এই মূল্য দিলে আমার ভালোবাসার তোমরা? মিশিকার ব্যাপারে ড্যাডকে তুই বলেছিস, তাই না? আমি কিচ্ছু বলিনি। তুই যদি না বলিস তাহলে আর কে বললো? হ্যাঁ, আরে সবসময় তোর প্যান্টের ভেতর হাত ঢুকিয়ে রাখিস কেন বল? যদি তুই না বলিস তাহলে ড্যাড মিশিকার বাকি মেয়েদের ব্যাপারে কি করে জানলো? উনি রায় বাহাদুর, ওনার নজর চারিদিকে ঘোরে। ওটা রায় বাহাদুর নয়, সেটা তুই 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 সারাক্ষণ আমার পিছু নিস আর আমার পিছনে গোয়েন্দাগিরি করিস। আর একটা কথা শুনে রাখ, তুই শুধু আমার জন্য, শুধুমাত্র আমার জন্য টিকে আছিস এখানে। কানে যদি ময়লা ঢুকে থাকে না, তাহলে একটা কাগজ রোল করে কানটা পরিষ্কার করে শোন। এই যে তুই রাজকুমার সেজে ঘুরে বেড়াস না, এই টাকাতে আমার অধিকার আছে। আমার দাদুর সম্পত্তিতে আমার অধিকার আছে। তোরা বাপ ছেলে মিলে এমন ফাঁদ পেতেছিস যে আমাকে ম্যানেজার হয়ে বসে থাকতে হচ্ছে। পৃথিবীর সব ভিখারিরাই একই গল্প শোনায় যে ওরা নাকি একসময় রূপোর থালায় খেত। আরে হ্যাঁ হ্যাঁ, আমি খেতাম রূপোর থালাতে।
তুই আর তোর বাবা রায় বাহাদুর মিলে এমন ফাঁদ পাতলি যে সব কাগজপত্র লোপাট করে দিলি। এবার এই কথাটা না তুই প্লিজ তুই তানিয়াকে বলিস না। আসলে কি বলতো, আমি না ওকে বিয়ে করব। সেই বিয়ে যেটা তুই নিশা, দিশা, ঋষিকা আর মিশিকার সাথে করেছিলি, সেই ধরনের বিয়ে। একটা কথা বল, তুই আবার তানিয়াকে মিশিকার ব্যাপারে কিছু বলিসনি তো? বলেছে। ওই আমাকে বলেছে, সঞ্জীবী আমাকে বলেছে তোমার আর মিশিকার ব্যাপারে। জানতাম আমি, কিন্তু আমি শুনেছি ও নাকি 5 কোটি টাকা নিয়ে গেছে। পুরো 5 কোটি দিয়েছে ওকে রায় বাহাদুর। ভালো হবে যদি তুমি নিজেকে সামলাও। তুমি আমার সাথে যেটা করলে রোহন, তার প্রতিশোধ তো আমি অবশ্যই নেব। পেটে গুলি করা হয়েছে। আরে এর হাত তো গরম স্যার। বেঁচে আছে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে তো বেঁচে আছে। তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে চলো, তোলো একে। স্যার, গুলি বুকে মেরেছে। ইনফর্ম করো ফ্রেডি, তাড়াতাড়ি যাও। অদ্ভুত ব্যাপার, আপনারা এটা দেখেননি যে লোকটা বেঁচে আছে? স্যার, আমরা ভেবেছিলাম মরে গেছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত। এখন জানি না ওর কি হবে। রবি, এই পুরো কপিটা এক জায়গায় ঢালো আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। রায় বাহাদুর বাবু, একটা কথা বলুন, এখান থেকে কাউকে পালাতে দেখেছেন আপনি? অথবা ওকে কে গুলি করতে পারে তার কোনো ধারণা আছে আপনাদের? হ্যাঁ, আমি তো কিচেনে ছিলাম, রান্না করছিলাম। আর যখন স্যার গুলি চলার আওয়াজ হয়েছিল আমি অফিসে বসেছিলাম। আর রায় বাহাদুর আপনি? আমি এখানেই ছিলাম, বাড়িতে। স্যার, যেই আমরা গুলির আওয়াজ শুনলাম, আমি আর কাকা দৌড়ে এখানে আসি। আর এসে দেখি যে গুলি চলেছে একটা আর লাশ দুটো। আশ্চর্য ব্যাপার। তোমার অফিস কোথায়? আজ্ঞে স্যার, আমার অফিস রায় বাহাদুর বাবুর বাড়ির একদম পাশেই।
আচ্ছা, তাই তাড়াতাড়ি এসে গিয়েছিলে? হ্যাঁ, গুলি চলার আওয়াজ শুনে আমি সঙ্গে সঙ্গে এসে গেছিলাম। এসে দেখলাম রায়বাহাদুর বাবু দাঁড়িয়েছিলেন আর কাকাও ওখানেই ছিলেন। অভিজিৎ, রায়বাহাদুর আর কাকাবাবু এখানেই দাঁড়িয়েছিলেন? আচ্ছা, গুলি কোথা থেকে চালিয়েছিল? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ছেলে রোহন, ওর সঙ্গে কারোর কোনো ঝগড়া ছিল বা কারোর সঙ্গে কোনো শত্রুতা? আগে না, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ও খুব ভালো ছেলে ছিল। যথেষ্ট বিখ্যাত ছিল ওনার ছেলে। কেন বদনাম করছো তুমি ওর? হ্যাঁ, স্যার, ওনার ছেলে তো বিখ্যাত ছিল মেয়ে পটানোর জন্য। কত মেয়েকেও ঠকিয়েছে। আপাতত দুটো গার্লফ্রেন্ড ছিল ওর। একজনের নাম তানিয়া আর একজনের নাম মিশিকা। স্যার, হ্যাঁ, রোহানের মোবাইলে একটা মেয়ে ভিডিও পাঠিয়েছে স্যার, 5 কোটি টাকার। রোহন, তোমার বাবা আমাকে কেনার চেষ্টা করেছে। 5 কোটি টাকা দিয়েছেন উনি আমাকে। ব্যাস, এই মূল্য দিলে আমার ভালোবাসার তোমরা? মিশিকা নাম স্যারের। ও মিশিকা। তুমি রোহনের বাবাকে ব্ল্যাকমেল করে ওনার কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছো? এক্সকিউজ মি স্যার, আমি রায় বাহাদুর মশাইয়ের মুখ দর্শনও করতে চাই না। আমি তো ওখানে রোহনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যদি 5 কোটি টাকাই পাও তাহলে একটু সময়ের জন্য মুখ দেখাটা কি ব্যাপার? স্যার, আমাকে ফোর্স করা হয়েছিল রায় বাহাদুরের সঙ্গে দেখা করার জন্য। আমার নিজের এনজিও আছে স্যার, আর আমি এগ্রিকালচারের উপর রিসার্চ করছি। কাল তুমি কোথায় ছিলে? সাতারামে। আজ সকালেই ফিরেছি আমি। আর যদি আপনি চান তাহলে আমার ফোন চেক করতে পারেন। সেটা তো চেক করবই আমরা। কাকে কাকে তুমি ফোন করেছিলে আর কারা তোমাকে ফোন করেছিল, সবকিছুই দেখব। ঠিক আছে, দেখুন, ভালো করে দেখুন, আমারও আর রায় বাহাদুরেরও। রায় বাহাদুরের? ওনার ফোন কেন? 10 দিন, আর মাত্র 10 দিনে উনি ভিখারি হয়ে যেতে পারতেন। প্রচুর ঘৃণা তোমার মনে রায়বাহাদুরের জন্য? স্যার, রোহনের মা মারা যাওয়ার আগে একটা বন্ধ খাম রেখে গিয়েছিলেন। আর সবাই এটা ভালো করেই জানে যে যখনই ওই খামটা খোলা হবে, সমস্ত সম্পত্তি, সমস্ত টাকা পয়সা রোহনের নামে হয়ে যাবে, আর রায় বাহাদুর ভিখিরি হয়ে যাবে। রায়বাহাদুর তো রোহনের বাবা, আর এইসব সম্পত্তি তো ওনারই। স্যার, নিজের বাবা নয়, সৎ বাবা। হ্যাঁ, আমি সৎ বাবা ছিলাম ওর। আর পৃথিবীর সমস্ত সৎ বাবাদের এটা দুর্ভাগ্য যে তারা ছেলে মেয়েদের জন্য যাই করুক না কেন, সবাই সবসময় তাদেরকে সন্দেহের চোখেই দেখে থাকে। তার মানে হলো যে রোহনের সঙ্গে আপনার প্রায় প্রতিদিনই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। ঝামেলা তো হবেই। রোজ রোজ নতুন নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতো। আমি কতবার বুঝিয়েছি, নিজের না হোক অন্তত আমার সম্মানের কথাটা তো ভাববে, কিন্তু না। আচ্ছা, আপনি তো 5 কোটি টাকা দিয়েছিলেন ওই মিশিকাকে। 5 কোটি দিয়ে মুখ বন্ধ করেছিলাম। সেটা না করলে হয়তো 100 কোটি চেয়ে বসতো। আর এই বোকা ছেলেটা এই সামান্য কথাটাও বুঝতো না। যাই হোক, এখন তো বেচারা বেঁচেও নেই। আচ্ছা, আপনার কাছে কোনো বন্দুক আছে? হ্যাঁ। দেখান তো একটু। কেন? দেখতে হবে ওটা চালানো হয়েছিল কিনা। আপনারা বলতে চাইছেন যে? হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। আচ্ছা, এমনটা নয় তো যে আপনি নিজেই রোহনকে? আমি? ছেলে ছিল ও আমার। আমি ওর সৎ বাবা তো কি হয়েছে? আমি ভালোবাসতাম ওকে। আর আপনারা বলতে চাইছেন যে আমি আমার ছেলেকে খুন করেছি? দেখুন, আমরা শুধু এটাই বলেছি, আমাদের ওই বন্দুকটা দেখান। বন্দুক দেখার তো এটাই অর্থ হয় যে আপনারা ভাবছেন আরে আমি ওকে? হ্যাঁ, এটাই তার মানে। আসুন, বন্দুকটা দেখান। কোথায়?
লকারে আর কি আছে? বিশেষ কিছু নেই, ওই বন্দুকটাই ছিল। অভিজিৎ, এই বন্দুক থেকে গুলি চলেছে। হুম। এই বন্দুকটা আমি বহু বছর ছুঁয়েই দেখিনি। তাহলে গুলি কি করে চললো? এই বন্দুকটা তো লকারের মধ্যে ছিল, গুলি চলবে কি করে? চলেছিল। এটা থেকে বারুদের গন্ধ বেরোচ্ছে, মানে এর মধ্যেই গুলি চালানো হয়েছে। এসব কি বলছেন আপনারা? হ্যাঁ, কি বলছেন এসব? লকারের ভিতরে গুলি নিজের থেকে চলবে? আজ্ঞে না, নিজে নিজে চলেনি, আপনি চালিয়েছেন। গুলি করে বন্দুকটা ভিতরে রেখে দেন। ওখানে ওই পুকুরের পাশে আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম গুলি কোথা থেকে চলেছে। ওখানে মুখে সিল লাগিয়ে আপনি চুপচাপ দাঁড়িয়েছিলেন। নিজের ছেলেকেই মেরে ফেললেন। আমি মেরেছি? কেন? পরে আপনি বারবার কেন একই কথা বলে চলেছেন যে আমি কেন, আমি কেন? কারণ 10 দিন পরে আদালতে একটা খাম খুলতে চলেছে, আরে বড় লোকই চাল চলে যাবে। আজকে রাজা কালকের ভিখিরি হয়ে যাবে, সেই জন্য তাই খুন করেছেন। হ্যাঁ ডক্টর সালুকে। ঠিক আছে ডক্টর, ওকে। হ্যাঁ, রায়বাহাদুর সাহেবকেও নিয়ে যাচ্ছে ওখানে। ঠিক আছে রায়বাহাদুর বাবু, যদি ডক্টর সালুকে বলে দেয় যে রোহানের গায়ে যে গুলি লেগেছে সেটাই বন্দুক থেকে চলেছে, তাহলে আজকে রাতে তো আপনাকে জেলে মশা মারতে হবে। বস, হ্যাঁ, তোমাকে আজকে আমার প্রশ্নের ঠিক ঠিক জবাব দিতেই হবে। আরে ব্যাপারটা কি বলবে তো? তোমরা যখন দেখেছিলে লাশটা শুয়েছিল, লাশ কবে দাঁড়িয়ে থেকেছে? হ্যাঁ স্যার, ও জানে ভিডিও অ্যারো ফিল্মে লাশ দাঁড়িয়েছিল। বস, রোহন নিজেই শুয়েছিল না একে শোয়ানো হয়েছিল? সালুকে এটা তো চেতনই বলতে পারবে, আর চেতন এই মুহূর্তে হসপিটালে অজ্ঞান হয়ে পড়ে আছে। এখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি জানেন রোহন যখন কফি খেয়েছিল তখন কি ঘটেছিল। এই দেখো বস, কি হচ্ছে? হবেটা আবার কি? এতে নতুন কি আছে? হ্যাঁ, আরে এটা কফি, কফিতে চিনি মেশানো আছে, আর পিঁপড়েরা মিষ্টি খেতে এখানে চলে এসেছে। এক মিনিট, চিনি খাবার পর কি হতে চলেছে সেইটা দেখো। দেখো বস, কফিতে এমন কিছু মেশানো ছিল যেটা খাবার পরই রোহন অজ্ঞান হয়ে গেছিল। ও, কফি খেয়েই রোহন অজ্ঞান হয়ে গেছে। তার মানে ও টেরই পায়নি যে কে গুলিটা চালিয়েছে। আর গুলিটাও অদ্ভুত, 5 ইঞ্চি লম্বা গুলি। 5 ইঞ্চি? এটা কি ধরনের গুলি ডক্টর? আগে তো এরকম গুলির সম্পর্কে কিছু শুনিনি। আচ্ছা গুলিটা দেখাও, দেখাও আমাকে। গুলি তো নেই। তাহলে ফালতু কথা বলছো কেন? 1 মিনিট দাঁড়াও বস, এই যে ক্ষতটা দেখছো এটা 5 ইঞ্চি গভীর ক্ষত। গর্ত আছে কিন্তু গুলি নেই। এক্সিট রুমটা আছে? না, এক্সিট উন্ড তো নেই। তাহলে গুলিটা গেল কোথায়? জানি না স্যার, গুলি আমার রিভলভার থেকে চলেনি তো? না। এসিপি স্যার, আমি আপনাকে বলেছিলাম তো ও আমার সৎ ছেলে হতে পারে, কিন্তু আমি ওকে খুব ভালোবাসতাম। আমার তো মনে হয় ওকে চেতন মেরেছে। কিন্তু ওরও তো গুলি লেগেছে। সেটা হতে পারে, কিন্তু গুলিটা ওই চালিয়েছিল। বহু বছর ধরে আমাদের উপর রাগ পুষে রেখেছে ও। সেটা কেন? রোহন একবার নেশা করে গাড়ি চালাচ্ছিল আর ওই গাড়ির তলায় 3 জনকে পিষে দিয়েছিল।
ও মাই গড! রোহন, রোহন, তুমি ওকে নিয়ে যাও। আমি যতক্ষণ না বলবো কাউকে ফোন করবে না। চেতন, স্যার। দেখো যদি পুলিশ জিজ্ঞেস করে যে গাড়ি কে চালাচ্ছিল, তাহলে বলো যে গাড়ি রোহন নয়, তুমি চালাচ্ছিলে। কিন্তু আমার স্যার, কথা আমি- শোনো প্লিজ। আমি আছি তো। আমি তোমার স্ত্রী সন্তানের সম্পূর্ণ খেয়াল রাখবো, তাদের কোনো সমস্যা হবে না। কোর্টে চেতন বলেছিল যে গাড়ি সে চালাচ্ছিল। রোহনের পরিবর্তে চেতন জেলে যায়, আর সেই সময়ই চেতনের সন্তান ডেঙ্গু হয়ে মারা যায়। ব্যাস, এর জন্য চেতন আমাদের কোনোদিনও ক্ষমা করেনি। চেতনের বডি থেকে গুলি বের করা হয়েছে, মাঝে মধ্যে ওর জ্ঞান ফিরছে, কিন্তু হয়তো আর বাঁচবে না। এর সঙ্গে 2 মিনিট আমরা কথা বলতে চাই। শুধু 1 মিনিটের জন্য ওর সঙ্গে কথা বলতে পারবেন। চেতন, চেতন, রোহনকে কে খুন করেছে? আমি জানি না স্যার। তুমি মেরেছো ওকে? না স্যার। তাহলে কফি, ওর হাত থেকে কফি পড়ে গেল স্যার। কফি? হ্যাঁ, তারপর? আর তারপর একটা শব্দ এলো স্যার, শাক করে। রোহন স্যার! আমি বরং দড়িটা টানি। চেতন, কে ফায়ার করেছিল? হ্যাঁ, গুলি কে চালিয়েছিল? চেতন, ডাক্তারবাবু, চেতন, চেতন, আরে হয়তো চেতন খনিকে দেখেছিল। স্যার, এই রোহন এখানে শুয়েছিল যখন ওর গুলি লেগেছিল। হ্যাঁ, আর গুলি লাগা মাত্রই শরীর থেকে রক্ত দড় দড়িয়ে ঝরতে থাকে। গুলি তো স্যার ওপর থেকেই করা হয়েছে বোধহয়। স্যার, এখানে তো কিছুই নেই। যেটাই ছিল তুলে নিয়ে চলে গেছে। এই সব করার জন্য এত সময় পেল কোথায় ও? হয়তো ঝটপট করেছিল, আর এখানে হয়তো কোথাও ফেলেও দিয়েছে। যদি ফেলে দিয়েই থাকে তাহলে সেটা জলের নিচেই থাকবে।
কিছু পেলে? স্যার এই হলো রিমোট আর এই হলো 5 ইঞ্চির গুলি। ও, তাহলে ওই 5 ইঞ্চি গুলিটা এটার ভেতরে এইভাবে ফিট করা হয়েছিল, আর তারপরে রিমোট দিয়ে গুলিটা ফায়ার করা হয়। গুলি ওপর থেকে আসে আর সোজা রোহনের বুকে লাগে। অভিজিৎ, ওখানে 3টে লোক ছিল, হতে পারে ওই 3টে লোক আশেপাশেই ছিল। সঞ্জীব, কাকা বাবু আর রায় বাহাদুর, এদের 3 জনের মধ্যে কেউ গুলিটা চালিয়েছিল। 3 জনের মধ্যে কেউ গুলিটা করে চেতনের মুখটাই বন্ধ করে দিয়েছে, কিন্তু চেতন দেখেছিল ওই 3 জনের মধ্যে কাউকে ওই 5 ইঞ্চির গুলিটা চালাতে। স্যার এইসবের মধ্যে আমাকে ফাঁসাবেন না, তখন তো আমি অফিসে বসেছিলাম। আর স্যার আমি কিচেনে ছিলাম। তুমি যে কিচেনে ছিলে সেটা কেউ দেখেছিল? স্যার বাড়িতে তো কেউ ছিলই না, আর কে দেখবে? সেটাই তো কাকা বাবু, সেটাই তো। গুলির আওয়াজ পেয়েই কিচেন থেকে বেরিয়ে আসি, আর আমি দেখলাম যে রায়বাহাদুর সাহেব বাইরে থেকে বাড়ির ভেতরে আসছিলেন। কি, রায় বাহাদুর ভিতরে ঢুকছিলেন? আগে হ্যাঁ স্যার, গুলি চললো বাইরে আর উনি দৌড়ে ভেতরে এলেন। আমি ওনাকে দেখছিলাম, উনি পকেটে কিছু লুকোনোর চেষ্টা করছিলেন। ওটা নিশ্চয়ই বন্দুক ছিল। হ্যাঁ ডক্টর সালুকে, হ্যাঁ যে গুলিতে চেতন মারা গেছে ওটা রায়বাহাদুরের বন্দুক থেকে চলেছে? হ্যাঁ, আর ডক্টর? রায়বাহাদুরের বন্দুকের ওপর 3 জন লোকের আঙুলের ছাপ আছে। একটা তো রায়বাহাদুরের নিজের আঙুলের ছাপ। হ্যাঁ, আর বাকি দুটো? বাকি দুটো আঙুলের ছাপ কার আছে সেটা বুঝতে পারিনি। যারা বাড়িতে আছে হয়তো তাদেরই আঙুলের ছাপ হতে পারে। ওকে ডক্টর, ঠিক আছে। স্যার, হ্যাঁ। রায়বাহাদুরের বন্দুকে 3 জন লোকের আঙুলের ছাপ পাওয়া গেছে। এক রায়বাহাদুরের, আর বাকি দুটো কার এখনো জানা যায়নি। তাহলে বাকি দুটো যেখানে রায়বাহাদুরের মতো মালিক থাকে আর রোহনের মতো ছেলে থাকে, সেখানে কাজ করাটাই একটা মস্ত ভুল। শেষে চাকরি তো ফেসে যায়। চুপ! চাকুরি ফেসে যায়? তোমার মালিকের ছেলে খুন হয়েছে, আর সেটাও তোমাদের বাড়ির পাশে, বুঝেছো? স্যার, যদি বাপ আর ছেলের মধ্যে ঝামেলা থাকে সেখানে আমরা কি করব? দেখো, যে বন্দুক থেকে গুলি চলেছিল তাতে যে আঙুলের ছাপ আছে সেটা তোমাদের দুজনেরই তো হবে, তাই না? স্যার একটা ছাপ তো রায়বাহাদুরের, আবার আমাদের ছাপ নিচ্ছেন কেন? জানি ওনাকে ধরুন না। স্যার, সালুকে স্যার একটু এদিকে আসবেন প্লিজ। কি হয়েছে? বস, আরে দয়া, আমরা তো অনেক বড় ভুল করছিলাম। আমাদের তো রায় বাহাদুরকে ধরা উচিত ছিল। হ্যাঁ স্যার, সেটা তো আমিও বলছি। দেখেছো স্যার, কিন্তু মান সম্মান তো আমাদের গেল। প্রচুর সম্মান তো দেখছি। হ্যাঁ, ওঠ, বল।
স্যার আমার দাদু আর রোহনের দাদু দুই ভাই ছিলেন। আমি ওই সব কিছু পেয়েছিলাম, ওই জমি, ওই সম্পত্তি, ওই সব কিছু। কিন্তু ওই রোহন আর ওর ওই সৎ বাবা আমার থেকে সবকিছু কেড়ে নিল। তাই আমি ভাবলাম রায় বাহাদুরের বন্দুক দিয়ে আমি রোহনকে মেরে ফেলবো, আর তারপর বন্দুকটা আবার লকারে রেখে দেবো। ভেসে যাবে ওই রায় বাহাদুর। জানি না কে আমার বাড়ি থেকে বন্দুক চুরি করে চেতনকে মারলো। যখন গুলি চলার আওয়াজ হলো তখন তো আমি অফিসে বসেছিলাম। আমি দৌড়ে গেলাম আর দেখলাম ওখানে রায় বাহাদুরের কাকা দাঁড়িয়ে আছে। তোমার বাড়িতে আর তো কেউ আসেনি? আজ্ঞে না স্যার। তাহলে? স্যার আমার এক ফ্রেন্ড আসে। কোন বন্ধু? আজ্ঞে স্যার, মিশিকা। মিশিকা? এই সঞ্জীব ভীষণই খারাপ লোক। এর আসলে আমার দিকে খারাপ নজর ছিল, তবে এটা জানতো না যে আমার আগেও 4 জন বয়ফ্রেন্ডস ছিল। এ আমাকে নিজের বাড়িতে ডাকে, আর যখন ও ভেতরে চা নিতে যায় তখন হঠাৎ আমার নজর যায় ওর বন্দুকের দিকে। আমি ভাবলাম যে ওই বন্দুক দিয়েই রোহনকে মারবো, আর তারপর বন্দুকটা নিয়ে গিয়ে ওখানেই রেখে দেব। আর তুমি ওই বন্দুকটা সেই দিন ওর বাড়ির থেকে চুরি করলে, তাই তো? হ্যাঁ। আর যখন আমি রোহনকে মারতে যাই তখন দেখলাম যে ওখানে চেতন দাঁড়িয়ে আছে আর রোহন শুয়ে আছে। কিন্তু তাও আমি রোহনকে গুলি করার চেষ্টা করি, কিন্তু কিন্তু গুলিটা রোহনের গায়ে নয়, চেতনের গায়ে লাগে। স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি ওখান থেকে পালিয়ে আসি। আর ফেরার সময় দেখলাম যে কাকা আর তানিয়া নিজেদের মধ্যে কথা বলছে। শুনলে অভিজিৎ, দয়া, এই কাকা গুলি যখন চলেছিল তখন বাইরে ছিল, তানিয়ার সাথে কথা বলছিল। কে গুলি করতে পারে তার কোনো ধারণা আছে আপনাদের? হ্যাঁ, আমি তো কিচেনে ছিলাম, রান্না করছিলাম। বারে বা কাকা। হ্যাঁ হ্যাঁ, আমি রোহনকে প্রাণে মারার প্ল্যান করেছিলাম। ওই মেশিনটা যেটা থেকে 5 ইঞ্চির গুলি বেরিয়েছিল সেটাও আমিই করিয়েছিলাম। যখনই আমি জানতে পারলাম যে রোহন আমাকেও ধোঁকা দিতে যাচ্ছিল, ব্যাস সেদিনই আমি ঠিক করে নিই যে আমি আজকের পর থেকে কখনো কোনো মেয়ের সাথে এই রকমটা হতে দেব না, যেটাও আমার সাথে করেছে। ওই মেশিনটা কে ফিট করেছিল? কাকা। রোহন আমার মেয়ের জীবনটাই নষ্ট করে দিয়েছিল। সেই লজ্জার জন্য আমার মেয়েটা এই পৃথিবী ছেড়েই চলে গিয়েছিল। সেই দিন কফি খেয়ে ও ঘুমিয়ে পড়েছিল, আর আমি রিমোট দিয়ে গুলি চালিয়ে দিয়েছিলাম। ওখানেই মরে গিয়েছিল শয়তানটা। বাস ওখানে আপনারা আসবার আগেই আমি গুলি আর মেশিনটা বার করে লুকিয়ে ফেলি। কাকা বাবু, আপনার মেয়ের সঙ্গে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে, এই জন্য দুঃখিত আমরা। কিন্তু তার মানে এই নয় যে নিজের মেয়ের প্রাণের বদলে আর একজনের প্রাণ নেবেন। আপনি আর তানিয়া, তুমিও দুজনে মিলে একটা বড় অপরাধ করেছো। তোমাদের দুজনকে আর মিশিকাকেও আইন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, হয়তো ফাঁসি।